আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। ওকে, রাসায়নিক পরিবর্তন এই যে চ্যাপ্টার ছিল তার 2 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। তাহলে আমরা প্রথম যে লেকচার ছিল সেখানে আমরা এই অধ্যায়ের বেসিকটুকু দেখেছিলাম এবং তারপরে আমরা প্রবেশ করেছিলাম এই অধ্যায় থেকে নার্সিং অ্যাডমিশন টেস্টে কোন কোন প্রশ্নগুলো এসেছে। আমরা এই ক্লাসে পর্ব দ্বিতীয়তে দেখব নার্সিং অ্যাডমিশন টেস্টে কোন কোন প্রশ্নগুলো এসেছে তার বাকি অংশ এবং যে দ্বিতীয় পার্টটা ছিল এই অধ্যায়ের সেটা শেষ করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আমরা এই কোশ্চিনটা গত ক্লাসে কিন্তু দেখেছি যে PH2 এবং PH5 এই দুইটার পার্থক্য। PH2 এর দ্রবণের তুলনায় PH5 এর দ্রবণ কত গুণ কম অম্লীয়। কি বলছিলাম যে pH এর এক একক পরিবর্তনের জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার এক একক পরিবর্তনের জন্য কত করে হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 করে 10 গুণ করে কমে বা বাড়ে। অর্থাৎ PH2 3 4 5 অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যখন গেল অর্থাৎ এটা থেকে এটার জন্য 10 গুণ, এটার জন্য 10 গুণ এবং এটার জন্য 10 গুণ, মোট হইতেছে আমার 1000 গুণ অম্লীয়তা কমে 2 থেকে 5-এ গেলে। যত বাড়তেছে পিএইচ অম্লীয়তা তত কমতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আজকের ক্লাস আমাদের শুরু হবে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড হলে বিক্রিয়ার 75% সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন হবে? আচ্ছা, এখানে বলে রাখি অর্ধায়ু কি। অর্ধায়ু হচ্ছে কোনো বিক্রিয়া শুরু করার পরে উৎপাদে রূপান্তরিত হবে। ঠিক আছে, এখন যে পরিমাণ তোমার বিক্রিয়া শুরু করার পরে সেই পরিমাণ ওই বিক্রিয়কটার অর্ধেক হতে যে পরিমাণ সময় লাগে। আবার বলছি, যে পরিমাণ বিক্রিয়ক নিয়ে আমি বিক্রিয়া শুরু করব সেই পরিমাণ বিক্রিয়ক অর্ধেক হতে যে পরিমাণ সময় লাগবে সেটাই হইতেছে আমার অর্ধায়ু। ওকে, যেমন ধরো যদি আমি 100 গ্রাম বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করি, এই 100 গ্রাম পদার্থটা 50 গ্রাম হতে যে পরিমাণ সময় লাগবে সেটাই হইতেছে আমার অর্ধায়ু। যে পরিমাণ সময় লাগতেছে 100 গ্রাম থেকে 50 গ্রাম হইতেছে সেটাই হইতেছে আমাদের কি অর্ধায়ু। এখন এই 50 গ্রাম হতে থেকে 25 গ্রাম হতে যে পরিমাণ সময় লাগবে সেটাই হইতেছে আমাদের অর্ধায়ু। অর্ধায়ু কিন্তু সেম থাকবে, অর্ধায়ু কি থাকবে? সেম। প্রত্যেকবার বিক্রিয়ক অর্ধেক হতে অর্ধায়ু সেম থাকবে। ওকে, তাহলে এখন দেখি, এটা খুব সহজে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড ওকে হলে বিক্রিয়াটির 75% হতে কত সময় প্রয়োজন হবে? ধরো দেখো 100% ছিল মনে করো একটা পদার্থ, এখান থেকে 50% হবে এই যে জিনিসটা, সেটা হতে সময় লাগবে 50 সেকেন্ড। কত সেকেন্ড? 50 সেকেন্ড। দেখো 100 গ্রাম না, মনে করো 100%, এটা বলতে কত? 100%। ঠিক আছে, 100% হতে 50% অর্থাৎ হাফে পরিণত হবে, অর্থাৎ অর্ধেকে পরিণত হবে। এটা হতে সময় লাগবে আমাদের 50 সেকেন্ড। এখন এই যে 50% আছে না, এটার আবার 50% কি 50%কে যদি এখন ধরো, এখন আমি পূর্ণাঙ্গভাবে চিন্তা করি, এটার অর্ধেক 50%-এর অর্ধেক করতো 25%। এই যে 25% এটাতে পরিণত হতে আবার সময় লাগবে 50 সেকেন্ড, তাই তো? ওকে, তাহলে এটা দেখতেছি 100 থেকে 50 অর্থাৎ অর্ধেকে পরিণত হইতে সময় লাগতেছে 50 সেকেন্ড। আবার দেখতেছি 50 থেকে অর্ধেক 25% হইতে সময় লাগতেছে 50 সেকেন্ড। দেখো এই জিনিসটা অলরেডি পেয়ে গেছি, 75% সম্পন্ন। তার মানে কি এখানে সম্পন্ন হয়েছে 50%, এখানে সম্পন্ন হয়েছে 25%, মোট কত? 75%। এই যে 75% সম্পন্ন হয়েছে বিক্রিয়াটা, এটা করতে আমার সময় কত লাগছে? এটা করতে আমার সময় লাগছে এই 50 সেকেন্ড আর এই 50 সেকেন্ড মিলে 100 সেকেন্ড। ঠিক আছে, এটা অ্যান্সার আমাদের, এটা অ্যান্সার। এখন আমরা দেখলাম যে অ্যান্সার করতে গিয়ে আমাদের সেকেন্ডে অ্যান্সার নাই, অপশনগুলো সব আছে মিনিটে। তার মানে কি 100কে আমরা এখন মিনিটে রূপান্তর করব, অর্থাৎ 60 দিয়ে ভাগ করব। কারণ কি 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড, 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এর জন্য আমরা 100কে 60 দ্বারা ভাগ করতেছি, দিয়ে দেখলাম আমাদের অ্যান্সার আসতেছে 1.666, এভাবে চলতে আসতেছে, অর্থাৎ 1.667। ঠিক আছে, অর্থাৎ এই মিনিট বা এই অ্যান্সারটা। ওকে, তাহলে অর্ধায়ু বুঝতেছো যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অর্ধেক হতে যে সময় লাগবে সেটাই হতেছে তার অর্ধায়ু। ওকে, এটা হইতেছে আশা করি ক্লিয়ার। তাহলে এইটার অ্যান্সার হবে 1.667। তারপর এটা দেখো, এই যে এটা হইতেছে আমাদের 1.667।
তারপরে কোশ্চেন যেটা আছে, রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা কি? রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের বিক্রিয়া হচ্ছে, প্রভাবকের বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি হ্রাস। প্রভাবকের ভূমিকা দেখছিলাম না, পড়ছিলাম না? প্রভাবকের যে সক্রিয়ণ শক্তি সেটা হ্রাস করে দিচ্ছে। সক্রিয়ণ শক্তিটা কি করতেছে? হ্রাস করে দিচ্ছে। কে হ্রাস করতেছে? তোমার প্রভাবক। কে হ্রাস করতেছে? এটা ভাইয়া প্রভাবক তোমার সক্রিয়ণ শক্তিটা হ্রাস করে দিতেছে। ওকে, তারপরে পিএইচের তুলনায় এটা দেখছি 1000 গুণ। তারপরে এটার পরে এটাও দেখছি, রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা বললাম। আচ্ছা, বিক্রিয়া সক্রিয়ণ শক্তি হ্রাস। নিম্নের কোন যুগ্ম বাফার লবণ তৈরি করে? CH3COOH এবং CH3COONA। CH3COOH এবং CH3COONA। ওকে, এটা তোমার লবণ তৈরি করে। এটা হইতেছে তোমার CH3COOH, এটা হইতেছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। আর CH3COONA এটা হইতেছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিটেট। এই দুইটা জিনিস মিলে কি তৈরি করে? তোমার বাফার যৌগ লবণ তৈরি করে। ওকে, তাহলে বিক্রিয়ার হার এটা হবে, এটা অ্যান্সার। তারপরে লবণের সংকেত, এটা হবে সোডিয়াম ক্লোরাইড। এটা হইতেছে আমাদের খাবার লবণ। এটা কিন্তু গত বছরও নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে। এটা 14-15তে আসছিল না, আবার 24-25, আবার নার্সিং ভর্তি পরীক্ষা 24-25 এটাতেও আবার এটা আসছিল যে খাবার লবণের সংকেত কি? এটা হবে কি? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপরে হেবার বশ পদ্ধতিতে কি ব্যবহার করা হয়? আয়রন চূর্ণ। হেবার বশ পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করার সময় কি তৈরি করা হয়? আয়রন চূর্ণ ব্যবহার করা হয়। আচ্ছা, 1 মোল অ্যাসিটিক অ্যাসিড। 1 মোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে কি? CH3COOH এবং সোডিয়াম অ্যাসিটেট। এটা হবে সোডিয়াম অ্যাসিটেট। ওকে, যেটা লিখলাম একটু আগে, সোডিয়াম অ্যাসিটেট। এটার সংকেত হইতেছে তোমার CH3COONA। এখন এটা এবং CH3COOH এটা হইতেছে তোমার অম্ল। এটা হইতেছে অম্ল, এটা হইতেছে তোমার লবণ। এখন তোমার কি বলছে? এই দুইটার পিএইচ কত? যদি এটা 0.1 মোল এবং এটা 0.1 মোল হয়, এটা যদি 0.1 মোল হয় তাহলে এটার অম্ল কত? এটার তোমার পিএইচ নির্ণয় করার জন্য যেটা করতে হবে, এটা হইতেছে পিকেএ বা শুধু এই যে কেএ অফ কি, অর্থাৎ এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে না, এটার কেএ কত, অর্থাৎ এটার কেএ কত এটা আমাকে নির্ণয় করতে হবে। এটার কে হইতেছে 4.74, এটার পিকে হইতেছে এটা। ওকে, এখন এটা প্লাস লগ তোমার উপরে থাকবে লবণ এর ঘনমাত্রা এবং নিচে থাকবে তোমার কি? অ্যাসিড বা অম্ল। এখন এখানে লবণের ঘনমাত্রা কত আছে দেখো? 0.1। এখানে অ্যাসিডের ঘনমাত্রা 0.1, অর্থাৎ পিকে এটা যদি 4.74 হয়, এটার লগ 0.1 ডিভাইড বাই 0.1, অর্থাৎ এটা কেটে গেলে আসবে লগ 1। এটা কেটে গেলে আসবে লগ 1, আর লগ 1 এর মান 0। লগ 1 এর মান কত? 0। এটা রেফার করতেছে তোমার 0, অর্থাৎ এটার যে মান সেটাই হবে আমাদের পিএইচ। এখানে আছে 5, অর্থাৎ 4.74, এটার কাছাকাছি মান কত? 5। এর জন্য অ্যান্সার হলো এটা। কিন্তু অ্যাকুরেট যদি অ্যান্সার দিতে চাও তাহলে তোমার এটা থাকতে হতো 4.74, যেটা আমাদের অ্যান্সারে নাই, সেজন্য আমরা কাছাকাছি যেটা সেটা দিয়েছি 5। ওকে, ক্লিয়ার? নার্সিং অ্যাডমিশন টেস্ট দিয়ে কথা না, যখন অ্যাডমিশন টেস্ট হবে দেখবা কিছু কোশ্চেন আসবে যে অ্যাকুরেট মানটা নিয়ে দিয়ে একটু আশেপাশে থাকবে। তো যদি দেখো যে আশেপাশে একটা মান আছে তাহলে ওইটা দেওয়ার চেষ্টা করবা। ওকে, তবে কিছু কিছু কোশ্চেন ভুল করে হয়ে যায়, ঠিক আছে? যদি বেশি কম বেশি হয় তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ প্রায় 6, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বিশুদ্ধ পানির পিএইচ হইতেছে 7, এটাই চূড়ান্ত, কেমন? কিন্তু পানির এটা হইতেছে কেন পিএইচ 6? পিএইচ কমে গেল কেন? কারণ হইতেছে কার্বন ডাইঅক্সাইড। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড। এই তো পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে তখন এটা তৈরি করবে কার্বনিক অ্যাসিড। কি তৈরি করবে ভাইয়া? কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড এটা হইতেছে এক প্রকার অ্যাসিড, কিন্তু মৃদু অ্যাসিড। ওকে, এটা হচ্ছে মৃদু বা দুর্বল।
এটা হইতেছে আমাদের মৃদু বা দুর্বল অ্যাসিড। ওকে, এই মৃদু বা দুর্বল অ্যাসিড হওয়ার জন্য কার্বনিক অ্যাসিড মৃদু বা দুর্বল হওয়ার জন্য পিএইচ কি হয়, পিএইচ 7-এর চেয়ে কমে যায়, পিএইচ 7-এর চেয়ে কমে যায়। কত কমে? হালকা একটু কমে, কত? 6 হয়। এর জন্য দায়ী হইতেছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং পিএইচটাকে কমায় নিয়ে আসে। বুঝতেছো? যেহেতু পানির সাথে বিক্রিয়া করে পিএইচ কমে যাচ্ছে, পানির সাথে যেহেতু বিক্রিয়া করে পিএইচ কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায়, এর জন্য এটা হইতেছে পিএইচ 6-এ নেমে আসে। ওকে, কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি বারবার মাইক্রোফোনের দিকে তাকাচ্ছি কেন? কারণ এটা চার্জ শেষ হয়ে যেতে পারে, বুঝতেছো? সমস্যা নাই। তারপরে দেখো যে এটা হইলে বিক্রিয়া কোন দিকে যাবে। দেখো এখানে আছে এটা, এখানে আছে এটা। তোমার এখানে যেটা হয় সেটা হইতেছে বিক্রিয়া কোন দিকে যাবে। যদি এমনই হয়, কোশ্চেনে যদি এমনই থাকে যে N2 এবং H2, তাহলে এটা 1 মোল, এটা হইতেছে আমাদের 1 মোল, মোট হইতেছে 2 মোল। এবং NH3 যদি 2 মোল হয়, অর্থাৎ এখানের যে মোলার আয়তন বলতে মোল সংখ্যা না, কিন্তু এখানে দেখো 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, এখানে 2 মোল। যদি এমন হয় 2 - 2, তা যদি 0 হয় তাহলে কিন্তু অপরিবর্তিত থাকবে, এর কোনো প্রভাব এখানে কাজ করবে না। এটার মানে তাপমাত্রা বাড়াইলে কি কমাইলে কি এখানে তোমার কোনো প্রভাব কাজ করবে না যদি ইয়া হয়। কিন্তু আমাকে বলছে যে তাপমাত্রার বিষয়টা, তো এই জিনিসটা তোমার যখন দেখা যায় যে দুইটা বিক্রিয়ক এবং বিক্রিয়কগুলোর মোট মোল পরিমাণ এবং উৎপাদের যে মোট মোল পরিমাণ সেটা যখন সমান হইতেছে, তখন আমাদের ক্ষেত্রে কি হবে যে এখানে কোনো সাম্যাবস্থায় লাসাতেলের নীতি অনুযায়ী এখানে কোনো কম বেশি হবে না, অর্থাৎ চাপের কোনো প্রভাব থাকবে না। অ্যান্সারটা ভুল দেওয়া আছে এটাতে, বুঝতেছো? অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে। তারপরে আসো, বিক্রিয়ায় ঘনমাত্রা কমালে সাধারণত বিক্রিয়ার হার কমে, এটি কোন বিক্রিয়ায় এই ধার অনুসরণ করে না? এটা হইতেছে তোমার জিরো অর্ডার রিঅ্যাকশন, এটা তোমার অনুসরণ করে না। তাপ গতিবিজ্ঞানের কোন সূত্রটি শক্তির নিত্যতা? প্রথম সূত্র কি বলে যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাই পরোক্ষভাবে ফিজিক্সের তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র এটা বলে, এটা অনুযায়ী ওইটার সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এটা হবে প্রথম সূত্র। আচ্ছা, এটা কোনটা হবে? এটা দেখো যে সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয় না? NH3 ব্যবহার করা হয় না। জ্বালানি দহনে নিচের কোনগুলো উৎপন্ন হয়? জ্বালানি দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হয়। আসো দেখি, CH4 মিথেন। এই মিথেন যখন অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে এবং তাপ তৈরি করবে। তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে এবং তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস এখান থেকে হইতেছে, তাহলে এটা অ্যান্সার হবে এটা। তারপরে এটা তো দেখলাম। তারপরে যেটা আছে নিচের পিএইচ মানে দ্রবণটি হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি, নিচের কোন পিএইচ মানে দ্রবণটি হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি? যার পিএইচের মান যত কম সেখানে হাইড্রোজেনের ঘনমাত্রা তত বেশি, যার পিএইচের মান যত কম সেখানে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা তত বেশি। আবার বলতেছি, যার হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা যত কম হবে, যত বেশি হবে, কোথায় বেশি হবে? যেখানে পিএইচের পরিমাণ কম থাকবে, যেখানে পিএইচের পরিমাণ কম থাকবে। তাহলে এটা কোথায় বেশি? এখানে বেশি, কারণ পিএইচের পরিমাণ সবচেয়ে কম কোথায়? 2.3-তে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি থাকবে এখানে। ওকে, ঠিক আছে, অর্থাৎ 2.3। আচ্ছা, এখানে বলো তো যদি এই অপশনগুলোর মধ্যে 1.3 থাকতো তাহলে কোনটা অ্যান্সার হইতো? তুমি আমার একটু জানাও, যদি 1.3 হইতো তাহলে অ্যান্সার কোনটা হইতো? তুমি আমার বলো, যদি 2.3 না থেকে 1.3 থাকতো তাহলে অ্যান্সার কোনটা হতো? ওকে, এতটুকু ঠিক আছে সব কিছু? ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা দ্রবণে পিএইচ যত কম হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোশ্চেনটা করছিলাম যদি এই কয়েকটা অপশনের মাঝে এটা থাকতো তাহলে অ্যান্সার হইতো এটা, কারণ এটার পিএইচ আরও কম, আর পিএইচ যত কম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে জিনিসটা আমরা একটু আগে বলছিলাম এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দেই।
এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো কিনা আমি বুঝলাম না, যে এই জিনিসটা যে বুঝাইলাম তোমাদের তুমি কি বুঝতে পারলা না? এই জিনিসটা, এই যে এই কোশ্চিনটাতে তোমার কি বলতে চাইছি বুঝছো? এখানে আর এখানে তোমার 2 মোল আছে না, এটা আর এটা 2 মোল, আর এটা দেখো 2 মোল। অর্থাৎ যদি এমন হয় যে বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান, তাহলে ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। কিন্তু দেখো এখানে তাপমাত্রার কথা বলতেছে, এখানে কোশ্চিনটা তোলা একটু ভুল আছে, যদি এমন হয় যে না এগুলো সমান না, কিন্তু চাপ, যদি তাপমাত্রা রিলেটেড কোশ্চিন আসে তাহলে আমরা বিক্রিয়াটাকে সামনের দিকে অগ্রসর করব। সামনের দিকে অগ্রসর করলে কি হবে, বিক্রিয়া যখন সামনের দিকে অগ্রসর হয় তখন তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা কি হয়, বাড়ে। অর্থাৎ তোমার এখানে যদি আপনারা তাপমাত্রা কমায়ও তাও কোনো সমস্যা নাই, তাপমাত্রা কমাইলে বিক্রিয়া অটোমেটিক সামনের দিকে অগ্রসর হয়ে তাপমাত্রা নিজে বাড়ায় নেবে, কমবে বাড়বে, ব্যালেন্স হবে, এদিকে কমতেছে এদিকে বাড়তেছে, ব্যালেন্স হইতেছে। এটাই লাসাতেলীয় নীতি। বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করার জন্য এই বিক্রিয়ক এবং উৎপাদ মিলে এমন একটা সিস্টেম বা এমন একটা পর্যায়ে থাকবে যেন এ কমলে এ বাড়বে, এ বাড়লে এ কমবে, দিয়ে ব্যালেন্স আকারে আসবে বা সাম্যাবস্থায় আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এগুলো পড়লাম। তারপরে যে জিনিসটা আমরা দেখলাম এটা, এখন এই জিনিসটা দেখার পরে ওই জিনিসটা কোশ্চিনটা কি হইতো, কোশ্চিনটা হইতো এটা, তোমার দেখো নাইট্রোজেন গ্যাস আকারে এবং হাইড্রোজেন গ্যাস আকারে, কিন্তু এখানে কিন্তু এক মোল করে না, হাইড্রোজেন গ্যাস 3 মোল, নাইট্রোজেন গ্যাস হইতেছে 1 মোল, মিলে 4 মোল। এখানে হইতেছে তোমার উৎপাদ উৎপন্ন করলো, এটা হইতেছে আমাদের উৎপাদ। হ্যাঁ, এই যে উৎপাদ সেটা উৎপন্ন করলো কয় মোল, 2 মোল। তাহলে ভিন্নতা আছে না, 4 মোল থেকে 2 মোল উৎপন্ন করলো এবং সাথে তাপ উৎপন্ন করলো। এখানে তোমার হইতেছে যে চাপের প্রভাব থাকবে, কোনো সমস্যা নাই, কারণ এখানে মোল সংখ্যার ভিন্নতা রয়েছে। এখানে বিক্রিয়ক ছিল 4 মোল এবং উৎপাদ উৎপন্ন হয়েছে 2 মোল, এখানে মোল সংখ্যার ভিন্নতা রয়েছে, এখানে চাপের প্রভাব থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার উপরের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে নাইট্রোজেন আছে 1 মোল, অক্সিজেন আছে এখানে 1 মোল, 1 + 1 ইকুয়াল হইতেছে 2 মোল। এখানে তোমার বিক্রিয়ক থেকে যে উৎপাদ উৎপন্ন হয়েছে এখানেও আছে 2 মোল, অর্থাৎ 2 - 2 কোনো পার্থক্য নাই, অর্থাৎ এখানে চাপের প্রভাব নাই। ঠিক আছে, চাপের প্রভাব থাকতে হলে তোমার মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। ওকে, তাহলে প্রশ্নটা এটা হইলে আমাদের সঠিক হইতো। তাহলে ওই জিনিসটা যদি এমন হয় তাপমাত্রা রিলেটেড কোশ্চিন আসে, তাহলে আমরা বিক্রিয়াটাকে ডান দিকে বা সামনের দিকে অগ্রসর করব, তাহলে আমাদের কি হবে, যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাপমাত্রা যদি কমাই বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, এবং তাপমাত্রা যদি বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, কারণ বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাহলে তাপমাত্রা অটোমেটিক কমে যায়। আচ্ছা, নিচের কোনটি অ্যাসিড, এটা কিভাবে নির্ণয় করব, দেখবো যে কোথায় থেকে হাইড্রোজেন আয়ন আমাদের সহজে আসতেছে, HCl, এখান থেকে হাইড্রোজেন আয়ন সহজে আসতেছে, অর্থাৎ HCl আমাদের অ্যাসিড। এটার মাধ্যমে আমাদের কি হইল, এই কোশ্চিনগুলোই তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে এসেছিল, যে কোশ্চিনগুলো আমরা পড়লাম। বুঝতেছো? তাহলে এই অধ্যায় থেকে আমরা খুব একটা সুস্পষ্ট ধারণা পাইছি না কোন কোশ্চিনগুলো আমাদের পড়তে হবে, কোন কোশ্চিন বা কোন রিলেটেড কোশ্চিনগুলো বেশি আসে। সহজ কোশ্চিনগুলোই কিন্তু আসে যেগুলো তোমরা বিগত কোশ্চিন যেগুলো আসে সেগুলোর মাধ্যমে দেখাইলাম। এখন আমরা এই নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন 4 নম্বর অধ্যায়ের লেকচার 2 শুরু করব। তো চলো লেকচার 2 আমরা শুরু করি। এই জিনিসে আমরা যেটা শিখবো, লা-শাতেলীয় নীতি, অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক সংক্রান্ত সমস্যা। ওকে, আসো দেখি, এটাই হইতেছে লা-শাতেলীয় নীতি এবং এটা হইতেছে লা-শাতেলীয়। ওকে, এই যে ম্যান তিনি দেখান বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাবে কিভাবে সাম্যাবস্থার পরিবর্তন ঘটে সেগুলো তিনি দেখান। যে তাপ উৎপাদী একটা বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা হ্রাস করি বিক্রিয়া ডান দিকে সরে যাবে, ঠিক আছে, এবং তাপ উৎপাদী এক বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া বাম দিকে সরে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তিনি প্রমাণ করেন বা দেখান। ওকে, এখানে তাপমাত্রা আছে, চাপের আছে, চাপ বাড়াইলে কি হবে, যেখানে অণুর পরিমাণ কম ছিল বিক্রিয়া সেদিকে সরে যাবে। কারণ কি, অণুর পরিমাণ কম। মনে করো এটা একটা পাত্র, ঠিক আছে, এখন বলো তো কোনটাতে কি, যদি এটা একটা পাত্র
এখন কি হবে যে যখন আমি চাপ বাড়াবো, কি করব, চাপ যখন বাড়াবো তখন বিক্রিয়া এই তো বাম দিকে সরে যাবে। বিক্রিয়া কোন দিকে? বাম দিকে সরে যাবে। কেন? কারণ বাম দিকে দেখতেছি অণুর পরিমাণ কম, চাপ কম ছিল, যখনই আমি বাড়াইছি বিক্রিয়া বাম দিকে চলে আসছে। আবার চাপ যখন কমিয়ে দিব বিক্রিয়া ডান দিকে চলে যাবে, কারণ এদিকে আবার চাপ বেশি, এদিকে চাপ বেশি, কারণ পরমাণু বেশি, কারণ এখানে পরমাণু বেশি। এই জিনিসগুলো তিনি প্রমাণ করেন। তাহলে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। ঘনমাত্রা দেখছি যে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, ধরো বিক্রিয়ক থেকে এটা তৈরি হইতেছে উৎপাদ। কি তৈরি হইতেছে? বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হইতেছে। তাহলে এর যদি ঘনমাত্রা আমি বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে? এটা বেশি বেশি উৎপাদন করতেছে। এবং যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ার গতি চলে যাবে এদিকে। ঠিক আছে, এই জিনিসগুলোই তিনি প্রমাণ করেন। তো আসো দেখি লাসাতেলির নীতি। কোনো উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যে কোনো একটা পরিবর্তন করলে বিক্রিয়া এমনভাবে পরিবর্তন হয়, ধরো তাপ বাড়াইলা বিক্রিয়া আরেক দিকে গেল, তাপ কমাইলা বিক্রিয়া আরেক দিকে গেল, অর্থাৎ যে কোনো মূল্যে সেটা সাম্যাবস্থায় রাখবে। এই জিনিসটা এটা করে থাকে। নিয়ামকে কি আছে? তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা এগুলো পরিবর্তন করলে নিয়ামক পরিবর্তন হয়। আচ্ছা, সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব দেখো। বিক্রিয়া ডেলেজ হলে বিক্রিয়া তাপ উৎপাদী। যদি ডেলেজ নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী। তাহলে বুঝবো ওই বিক্রিয়াটি থেকে তাপ উৎপাদন হবে। তখন বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনের দিকে যাবে। যেটা বললাম একটু আগে, যে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় এবং বিক্রিয়া সাম্যাবস্থায়, একটা ধরো সাম্যাবস্থায় আছে, ধরো এখন সাম্যাবস্থায় বিরাজ করতেছে, কিন্তু তাপ যখন আমি বাড়াইলাম এমনিতেই বিক্রিয়া তাপ উৎপাদী, অর্থাৎ তাপ উৎপাদন করতেছে। যে বিক্রিয়াগুলো আছে এখন বিক্রিয়ায় তাপ উৎপাদন করতেছে, কিন্তু আমি কি করছি? আবার তাপ বাড়াইছি। তখন বিক্রিয়া কোন দিকে যাবে? পিছনের দিকে। কারণ যখন পিছনের দিকে যাবে বিক্রিয়া অটোমেটিক কি হয়? পিছনের দিকে গেলে বিক্রিয়ার তাপ অটোমেটিক কমে যায়। কেন কমাইতে হইতেছে? কারণ আমি বাড়াইলে কমতেছে কেন? কারণ সাম্যাবস্থায় থাকতে হবে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো, ডেলিজ যদি পজিটিভ হয় এবং তখন বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাপমাত্রা বাড়াইছি তাহলে কি করবে? এখন সামনের দিকে, কারণ কি? ডেলিজ প্লাস, এবং এটি তাপহারী বিক্রিয়া। এটি কি? তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। এটা কি? আমরাই এখন কি করছি? তাপমাত্রা হ্রাস করছি, তাহলে বিক্রিয়া তাপ উৎপাদন করতে হবে, হ্রাস করছি, তাহলে কি? বাড়াইতে হবে। বাড়ানোর জন্য কি করতে হবে? বিক্রিয়া সামনের দিকে নিয়ে যেতে হবে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এই জিনিসটাতেও একই কনসেপ্ট বলা হচ্ছে। দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পিছন দিকে যাবে। ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলো এভাবে মনে রাখবা। তারপরে আসো দেখি সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। চাপের প্রভাব তখনই থাকবে যখন তোমার অণুর পরিমাণের কম বেশি হইতেছে বা মোল সংখ্যার কম বেশি হইতেছে। বিক্রিয়ার গ্যাসীয় অণুর সংখ্যা আর উৎপাদের গ্যাসীয় অণুর সংখ্যা এটা যদি সমান হয় তাহলে এখানে চাপের কোনো প্রভাব নাই। কখন থাকবে চাপের প্রভাব? যখন তোমার হইতেছে যে হোক এটা বেশি বা হোক এটা বেশি, তোমার হোক বিক্রিয়কের পরিমাণ বেশি বা উৎপাদের পরিমাণ বেশি, যে কোনো একটা কম বেশি হইতে হবে। যে কোনো একটা কম বেশি হইলেই তোমার চাপের প্রভাব থাকবে। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, এবং চাপ যদি বৃদ্ধি করে তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এটা গেল সাম্যাবস্থায় বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে। এখন যেটা বলা হইতেছে, বিক্রিয়ার যদি ঘনমাত্রা বাড়াই তাহলে সামনের দিকে যাচ্ছে, এবং ঘনমাত্রা যদি কমাই তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাচ্ছে। ঘনমাত্রা কমাইলে সাম্যাবস্থা উৎপাদের ঘনমাত্রা, যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াচ্ছ তখন বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে। একটা উদাহরণ দিই, দেখো এটা বিক্রিয়ক, এটা কি? বিক্রিয়ক। এই জিনিসটা উৎপাদে পরিণত হচ্ছে। এটা কি? উৎপাদে পরিণত হইতেছে। এখন এখানে যখন তুমি মোল সংখ্যা বাড়াবা অটোমেটিক এটা বেশি বেশি কাজ করবে। ধরো 100 গ্রাম যখন জিনিস ছিল, যখন মোল সংখ্যা বাড়াইছো তখন লাসাতেলীয় নীতি অনুযায়ী কি হবে? এটা বিক্রিয়ক বেশি বেশি কাজ করবে এবং বেশি বেশি উৎপাদ
তৈরি করবে। ধরো 100 গ্রাম নিয়ে যখন বিক্রিয়া করতেছিল তখন যে পরিমাণ উৎপাদ তৈরি করবে, কিন্তু যখন 200 গ্রাম নিয়ে বিক্রি করবে তখন ডাবল উৎপাদ তৈরি করবে না? অর্থাৎ বিক্রিয়ার গতি কী হইতেছে, বেড়ে যাইতেছে, বেশি পরিমাণ উৎপাদ তৈরি করতেছে। তাহলে যখনই আমি বিক্রিয়কের মোল সংখ্যা বাড়াইলাম তখন বিক্রিয়ার ডান দিকে গেল, উৎপাদ বেশি তৈরি করতেছে। এখন যখন উৎপাদ আমি বেশি মোল সংখ্যা বাড়াইবো তখন বিক্রিয়া বাম দিকে যাবে, কারণ কি, তখন আবার বিক্রিয়ক বেশি তৈরি হবে। এই জিনিসটা এখানে বলা হইতেছে যে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি তৈরি হবে, এবং সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনের দিকে যাবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, অম্ল বা অ্যাসিড। আসো, আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অম্ল বা অ্যাসিড কি? যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস দান করে তারাই হইতেছে আমাদের অ্যাসিড বা অম্ল। ঠিক আছে, যে সকল পদার্থের হাইড্রোজেন অণুতে পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয় এবং হাইড্রোজেন আয়ন প্রদান করে তারাই হইতেছে আমাদের অম্ল বা অ্যাসিড। যেমন HCl এর ক্ষেত্রে লক্ষ্য করো, HCl জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি করে। এই যে নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন প্লাস এবং NO3 মাইনাস নাইট্রিক অ্যাসিড, এটা এভাবে তৈরি হয়, হাইড্রোজেন প্লাস দিচ্ছে, এখানে হাইড্রোজেন প্লাস দিচ্ছে। H2SO4 সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন প্লাস এবং সালফেট আয়ন SO4 2 মাইনাস এটা তৈরি করতেছে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন আয়ন প্রত্যেকটা যৌগ থেকে যে হাইড্রোজেন আয়ন আসতেছে, অর্থাৎ আমরা বলতে পারি এটা হইতেছে অ্যাসিড আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে। ক্ষারক কি? যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করবে, যে সকল যৌগ কি দেবে, হাইড্রোক্সাইড আয়ন প্রদান করবে, তারাই হইতেছে আমার কি, ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস, অর্থাৎ এখানে কি করলো, হাইড্রোক্সাইড দিল না। ক্যালসিয়াম, এখানে দেখো ক্যালসিয়াম প্লাস 2 প্লাস হাইড্রোক্সাইড মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস, এটা তৈরি করলো তো, তাই না? তাহলে এই যে তৈরি করতেছে, এই যে হাইড্রোক্সাইড তৈরি করতেছে, এই জিনিসটার জন্যই এটাকে বলে আমরা ক্ষার। এটাকে কি বলি, ক্ষার। ওকে, তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিলে অ্যাসিড, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড দিলে ক্ষার। মনে থাকবে, জলীয় দ্রবণে হাইড্রোজেন দিলে অ্যাসিড, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড দিলে ক্ষার। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যদি হাইড্রোজেন আয়ন খুব সহজে জলীয় দ্রবণে দিতে পারে তাহলে এটা তীব্র অ্যাসিড, যদি খুব সহজে দিতে না পারে তাহলে সেটা দুর্বল অ্যাসিড। যদি খুব সহজে হাইড্রোক্সাইড আয়ন জলীয় দ্রবণে আসে তাহলে এটা তীব্র ক্ষার, যদি খুব সহজে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন আসে তাহলে এটা দুর্বল ক্ষার। তাহলে এই অ্যাসিড না ক্ষার এটা ডিপেন্ড করতেছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের উপর। যদি হাইড্রোজেন আসে তাহলে অ্যাসিড, যদি হাইড্রোক্সাইড আসে তাহলে ক্ষার। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? ওকে ভাইয়া, তারপরে আসো। এখন ব্রনস্টেড লাহোরির তত্ত্ব অনুযায়ী যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তার অ্যাসিড, অন্য পদার্থকে হাইড্রোজেন আয়ন দান করতে পারবে তারা ব্রনস্টেড লাহোরি অনুযায়ী কি, অ্যাসিড। এবং যারা প্রোটন দাতার কাছ থেকে হাইড্রোজেন গ্রহণ করতে পারবে, তারাই হইতেছে আমাদের কি, ক্ষারক। অ্যাসিড প্রোটন দাতা এবং ক্ষারক হইতেছে প্রোটন গ্রহীতা। ওকে, তারপরে যেটা আসবে লুইস তত্ত্ব। অ্যাসিড একজোড়া ইলেকট্রন গ্রহণ করে এবং ক্ষারক একজোড়া ইলেকট্রন কি করে, দান করে। অ্যাসিড একজোড়া ইলেকট্রন গ্রহণ করে এবং ক্ষারক একজোড়া ইলেকট্রন গ্রহণ করবে। এই জিনিসটাই বলা হইতেছে। আসলে এবার অণুবন্ধির ক্ষেত্রে যেটা দেখব, একটি ক্ষারক প্রোটন হাইড্রোজেন গ্রহণের পরে যে প্রজাতিতে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন গ্রহণের পরে যেটাতে পরিণত হবে সেটাই হবে আমাদের অণুবন্ধী অ্যাসিড। অর্থাৎ হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে, ধরো পানির সাথে বিক্রিয়া দিয়ে H3O প্লাস এটা তৈরি করলো, ঠিক আছে, এই ধরনের একটা জিনিস তৈরি করলো, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এখানে গ্রহণ করছে। একটি অ্যাসিড প্রোটন দান করার পরে যে প্রজাতিতে পরিণত হয় তাকে বলে অণুবন্ধী ক্ষারক। আসো উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই তো উদাহরণ দেখো, অণুবন্ধী অ্যাসিড ক্ষার যুগলের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। এই উদাহরণগুলো দেখো, জল, পানি। এখন পানি হাইড্রোক্সাইড আয়ন এবং জল এবং হাইড্রোক্সাইড আয়ন। এক্ষেত্রে জল হাইড্রোজেন একটি প্রোটন H প্লাস বা হাইড্রোজেন প্লাস ত্যাগ করে অণুবন্ধী ক্ষার হয়। অণুবন্ধী কি হয়, ক্ষার হয়। এবং হাইড্রোক্সাইড আয়ন OH মাইনাস তৈরি করে। দেখো পানি কি করতেছে, পানি যখন জলীয় দ্রবণে দ্রবীভূত হইতেছে তখন হাইড্রোজেন প্লাস তৈরি করতেছে এবং হাইড্রোক্সাইড মাইনাস তৈরি করতেছে। এখানে পানি হলো অ্যাসিড এবং হাইড্রোক্সাইড হলো তার অণুবন্ধী ক্ষার। হাইড্রোক্সাইড কি এখানে তার অণুবন্ধী ক্ষার। এতটুকু বুঝতে পারছো? ওকে, তারপরের জিনিসে দেখো যে এখানেও একই জিনিস, এই NH4 কি
হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এটা NH4+ তৈরি করতেছে। NH3 হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে NH4+ তৈরি করতেছে। এখানে NH3 হলো ক্ষার, NH3 হলো ক্ষার, এবং NH4+ এটা যেটা ছিল সেটা হইতেছে অনুবন্ধী অ্যাসিড। সেটা কি? অনুবন্ধী অ্যাসিড। কারণ কি? এখানে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে, এখানে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে। অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করে অনুবন্ধী অ্যাসিড অ্যামোনিয়াম তৈরি করে। ঠিক আছে, অ্যামোনিয়াম অ্যাসিড এটা তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, এটা একই উদাহরণ, আশা করি বুঝতে পারছো যে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, যে অ্যাসিডের যে আয়নটা ছিল, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা কি আকারে ভাঙে? CH3CH হয় আর হাইড্রোজেন প্লাস হয়, এটা মাইনাস হয় আর হাইড্রোজেন প্লাস হয়। এই দুইটা জিনিসে পরিণত হইতেছে না? এই দুইটা জিনিসেই তো পরিণত হইতেছে। তো এখানে CH3CH অ্যাসিড এবং CH3CO মাইনাস যেটা, এটা হলো অনুবন্ধী ক্ষার। ওকে ওকে। অম্লের বিয়োজন ধ্রুবক, যদি অম্লের ক্ষেত্রে হয়, অম্ল মানে কি? অ্যাসিড। অম্ল মানে অ্যাসিড আর বেজ মানে ক্ষার, এর জন্য এটা মনে রাখবা। অম্লের ক্ষেত্রে হবে Ka আর তোমার বেজের ক্ষেত্রে হবে Kb। বেজের ক্ষেত্রে হবে কি? Kb। তাহলে Ka হইতেছে অম্লের বিয়োজন ধ্রুবক এবং Kb হইতেছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেমন? ওকে। অ্যাসিড যত সবল হবে K এর মান তত বেশি হবে, বেজ যত সবল হবে K এর মান তত বেশি হবে। আচ্ছা, তারপরে আসি যে তোমার পিএইচ সম্পর্কে। পিএইচ কি? পিএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমই হচ্ছে পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম আমাদের হইতেছে পিএইচ। পিওএইচ এর ক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হইতেছে আমাদের পিএইচ। এখন এই পিএইচ আর পিওএইচ 14 পর্যন্ত হয়ে থাকে। পিএইচ এবং পিওএইচ এটা 14 পর্যন্ত হয়ে থাকে। এটা একটু দেখি যে তোমার পিএইচ এখান থেকে 14টা ঘর থাকে, এরকম 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 করে সাপোজ যে 14 পর্যন্ত ঘর থাকে। তো এখানে যে 7 ঘরটা সেখান পর্যন্ত হইতেছে নিরপেক্ষ। 7 ঘরটা হইতেছে নিরপেক্ষ। ওকে, 7 ঘরটা হইতেছে নিরপেক্ষ, এবং যত তোমার হইতেছে ডান দিকে যাবে সেটা হবে ক্ষারীয়, এবং যত তোমার বাম দিকে যাবে তত হবে অ্যাসিডিক বা অম্লীয়। অ্যাসিডিক বা অম্লীয়। ওকে, আচ্ছা। আর 7 নিরপেক্ষ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, লিটমাসের যে বিষয়টা। লিটমাস কি করে, তোমার নীল যদি লিটমাস হয়, লিটমাস, লিটমাস কি তোমার হইতেছে নির্দেশক। নির্দেশক বিভিন্ন নির্দেশক আছে, তার মধ্যে লিটমাস একটা। লিটমাস, এই যে লিটমাস পেপার, সেটা যখন এই দ্রবণটা 7-এর চেয়ে কম, কোনো দ্রবণ যদি 7-এর চেয়ে কম পিএইচ বিশিষ্ট হয়, তখন লিটমাস লাল হবে। লিটমাস কি হবে? লাল হবে। নীল লিটমাস কি হবে? লাল হবে। অর্থাৎ লিটমাস পিএইচ যদি 7-এর চেয়ে কম হয়, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হবে যে নীল লিটমাস, আচ্ছা এটা ইয়া কালার দিয়ে লিখি, নীল কালার দিয়ে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আসো, তাহলে কি হবে? নীল লিটমাস কিসে পরিণত হবে? নীল লিটমাস লালে পরিণত হবে। ঠিক আছে, নীল লিটমাস লালে পরিণত হইতেছে কিসে? যদি পিএইচ কম থাকে। অর্থাৎ একটা নীল লিটমাস যদি আমরা কি করি, তোমার অ্যাসিডিক দ্রবণে ডুবাই বা অ্যাসিড দ্রবণে ফেলি, তাহলে দেখবো ওইটা অটোমেটিক কি করছে, তোমার কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে কি হয়েছে? লাল হয়ে গেছে। কারণ লিটমাসের ধর্মই হইতেছে এটা, যখন সেটা কি, যখন সেটা অ্যাসিডের সংস্পর্শ পাবে তখন নীল লিটমাসটা লাল বর্ণ ধারণ করবে। এখন অপরপক্ষে দেখো, যখন তোমার ক্ষারীয় বর্ণ হবে, ক্ষারীয় যখন পদার্থ হবে, তখন এই তো নীল লিটমাস ছিল না, এই নীল লিটমাস নীলই তো থাকবে। আর যদি লিটমাসটা লাল হয়ে থাকে, এই লাল লিটমাসটা তখন নীলে পরিণত হবে। লাল লিটমাসটা নীলে পরিণত হবে যখন কি হবে? ক্ষারীয় হবে। যখন কি হবে? ক্ষারীয় হবে। আর এই যে লিটমাস, এটাই হইতেছে আমাদের নির্দেশক। লিটমাস এটাই হইতেছে আমাদের নির্দেশক। মিথাইল রেড, মিথাইল ব্লু, ঠিক আছে, এই ধরনের অনেক নির্দেশক আছে। আবার লিটমাস এটাও একটা আমাদের নির্দেশক। আচ্ছা,
এখানে দেওয়া আছে পিএইচ স্কেল সম্পর্কে কথাবার্তা। এখানে দেখো যে 7 এটা হইতেছে নিউট্রাল পয়েন্ট, আমাদের যে বেজ অর্থাৎ এটা হইতেছে 7 থেকে 14 পর্যন্ত, এবং যে অ্যাসিড এটা হইতেছে 7 থেকে 0 পর পর্যন্ত। ওকে, এইটা জিনিস সেটা হইতেছে আমাদের পিএইচ স্কেল। তো দেখো যত আমাদের ডানে যাইতেছে নীলের পরিমাণ তত বাড়তেছে, এটা হইতেছে গাঢ় নীল, আর এগুলো আস্তে আস্তে নীলের পরিমাণ কমতেছে। আর এটা যত দেখো যে তোমার বামে যাইতেছে লালের পরিমাণ তত বাড়তেছে। ওকে, আর মাঝে এই যে সবুজ এটা হইতেছে নিউট্রাল ঘর, অর্থাৎ তোমার যে দ্রবণের পিএইচ ধরো 4 আর যে দ্রবণের পিএইচ 1, তার কি তোমার অম্লত্ব সেম না? যার পিএইচ যত কম তার অম্লত্ব তত বেশি। ওকে, আচ্ছা, সবল অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল +1 এবং সবল অ্যাসিডের ক্ষারের বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল +1। ওকে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, নার্সিংয়ের জন্য এই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট না। অম্লের হয় ক্ষারকত্ব, ক্ষারের হয় অম্লত্ব। আচ্ছা, এখন আসো যে তোমার অ্যাসিড ক্ষারের তুল্য সংখ্যা, অ্যাসিড ক্ষারের তুল্য সংখ্যা জিনিসটা কি? এই জিনিসটা হইতেছে কত মোল অ্যাসিড কত মোল ক্ষারকে প্রশমিত করতেছে। মানে আমি ধরো একটা ম্যান, আমি কতজন মানুষকে নিয়ে প্রশমিত, মানে জিনিসটা কি আমি কতজন মানুষকে সুখী রাখতে পারতেছি বা সুখী রাখা আমার পক্ষে সম্ভব, এই জিনিসটা। ধরো এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাও একটা অম্লীয় ক্ষারক। এই জিনিসটা দেখো যে এক মোল অ্যাসিড যত মোল ক্ষারককে প্রশমিত করতে পারে তাকে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা বলে। এক মোল অ্যাসিড যত মোল ক্ষারককে, এই জিনিসটা হবে না, ক্ষারককে প্রশমিত করতে পারে তাকে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা বলে। দেখো H3PO4, এই যৌগটা 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে, 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে এই একাই। এখন আমি যদি 3টা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে এটা কি তৈরি হইতেছে? আমি ইকুয়াল 3টা মানুষ, ঠিক আছে? মানে আমার যদি এমনভাবে দেখো শক্তির ক্ষেত্রে, ধর আমার শক্তি আর 3টা মানুষের ক্ষেত্রে সেম, তাহলে তুল্য সংখ্যা 3 বা তুল্য সংখ্যা 3, ঠিক আছে? এই জিনিসটা এভাবে বুঝো। তাহলে দেখো H3PO4 এই যে যৌগটা একাই 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটাকে প্রশমিত করতে পারতেছে এবং করে এই জিনিসটা তৈরি করতেছে, সোডিয়াম ফসফেট এবং পানি তৈরি করতেছে, অর্থাৎ এর তুল্য সংখ্যা 3। ওকে, এখানে দেখো এক মোল ক্ষার যত মোল এক ক্ষারীয় অম্লকে প্রশমিত করতে পারে তাকে ওই ক্ষারের তুল্য সংখ্যা বলে। এই যে এক অম্লীয় এক ক্ষারীয়, এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে জানো? এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে এক অম্লীয়, তার মানে কি তোমার এই যে এক ক্ষারীয়, এটা দ্বারা বোঝাচ্ছে এটা এক ক্ষারীয় না, এগুলো এক ক্ষারীয় এক অম্লীয় না। দেখো এটা হচ্ছে এক অম্লীয়, এটা গেল এক ক্ষারীয়, এটা হবে ক্ষারীয়, এটা হবে অম্লীয়। তাহলে দেখো এটা এক অম্লীয় না, এক অম্লীয় মানে HCl, হাইড্রোজেন প্লাস একটা দিচ্ছে, হাইড্রোজেন প্লাস কয়টা দিচ্ছে? একটা দিচ্ছে। তাহলে এক মোল ক্ষার, এই যে এটা হচ্ছে এক মোল ক্ষার, এক মোল ক্ষার যত মোল এক ক্ষারীয় অম্লকে প্রশমিত করতে পারে তাকে ওই ক্ষারের তুল্য সংখ্যা বলে, ঠিক আছে? তাহলে এখানে এক মোলের জন্য এটা 2 মোল ক্যালসিয়াম অক্সাইডকে কি করতে পারতেছে? প্রশমিত করতে পারতেছে, এর জন্য এটা তুল্য সংখ্যা 2। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে আবার বলতেছি, দেখো যদি ক্লিয়ার না হয় জিনিসটা, আমি জিনিসটা আবার বলতেছি ভাই, সমস্যা নেই। এক মোল ক্ষার এইটা হইতেছে আমাদের এক মোল ক্ষার ক্যালসিয়াম অক্সাইড যত মোল এক ক্ষারীয় অম্লকে, এক ক্ষারীয় অম্ল মানে এখানে দেখো হাইড্রোজেন প্লাস একটা আয়ন দিচ্ছে, এক ক্ষারীয় অম্ল প্রশমিত করতে পারে তাকে ওই ক্ষারের তুল্য সংখ্যা বলে। এক ক্ষারীয় অম্ল HCl, এই যত মোলকে প্রশমিত করতে পারতেছে কিভাবে? বিক্রিয়া দেখো, ক্যালসিয়াম অক্সাইড তোমার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে এবং কি তৈরি করছে? পানি তৈরি করছে। এই যে পানি তৈরি করলো, এখানে এক মোল ক্যালসিয়াম অক্সাইড 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করছে, মানে এক মোল ক্যালসিয়াম অক্সাইড 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? এই ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। এর জন্য ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা 2, কারণ এটার এক অণু বা এক মোল, এটার এক মোল বিক্রিয়া করতে তোমার এই এক ক্ষারীয় অম্ল লাগতেছে 2 মোল।
এক ক্ষারীয় অম্ল লাগতেছে 2 মোল, সেজন্য এটা তুল্য সংখ্যা 2। এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা 1 মোল প্রশমিত করতে তোমার এই তো এক ক্ষারীয় অম্ল HCl লাগতেছে 2 মোল, সেজন্য এটা তুল্য সংখ্যা 2। এখানে দেখো H3PO4, এই যে অম্লটা আছে সেটা এক অম্লীয় ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইডের কয়টা প্রয়োজন হচ্ছে? 3 মোল প্রয়োজন হচ্ছে। 3 মোল প্রয়োজন হওয়ার কারণে এটা তুল্য সংখ্যা 3। এই জিনিসটাই ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা। তারপরে দেখো কি আছে। এখন আমরা একটা কোশ্চেন সলভ করবো। নিচের কোনটি উভধর্মী? নিচের কোনটি উভধর্মী পদার্থ? এখন সেই পদার্থটাই উভধর্মী হবে যে পদার্থটা অ্যাসিড হিসেবেও কাজ করে আবার ক্ষার হিসেবেও কাজ করে। এখানে দেখো 3 নাম্বার অপশনে যেটা আছে, না 3 নাম্বার অপশন না, এখানে দেখো 2 নাম্বার যে অপশনে যে পদার্থটা আছে সেটা কখনো অ্যাসিড হিসেবেও কাজ করে ক্ষার হিসেবেও কাজ করে। কিভাবে? দেখো HCO3 মাইনাস, এটা কখনো কখনো হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। যখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে তখন সেটা ক্ষার হিসেবে কাজ করতেছে। কি হিসেবে? ক্ষার হিসেবে কাজ করতেছে। তখন সেটা কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড H2CO3। H2CO3 বা কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। ঠিক আছে, এটা তখন কি হিসেবে কাজ করতেছে? ক্ষার হিসেবে কাজ করতেছে। আবার দেখো HCO3 মাইনাস, এই জিনিসটা আবার অ্যাসিড হিসেবে কাজ করবে। কিভাবে? এই জিনিসটা হয়ে যাচ্ছে হাইড্রোজেন প্লাস এবং তৈরি করতেছে কার্বনেট আয়ন, এই যে যৌগমূলক। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন ত্যাগ করতেছে, তাহলে এই জিনিসটা তখন আবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে। হিসেবে অ্যাসিড হিসেবে। তো যেহেতু উভয় রূপে কাজ করতেছে এজন্য এটা হইতেছে উভধর্মী পদার্থ। কেমন? ওকে, তারপরে দেখি কি আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড এর অম্লত্ব কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে একটা কিসের সাথে? একটা তোমার অম্লের সাথে এটার বিক্রিয়া দিতে হবে। আসো একটা অম্লের সাথে এটার বিক্রিয়া দিই, Al2O3। এখন যদি HCl এর সাথে এটার বিক্রিয়া দেই, দিয়ে যদি আমরা এটা কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম। যদি Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়, তাহলে এখানে যে পদার্থটা উৎপন্ন করবে সেটা উৎপাদন করতে 6 মোল HCl লাগতেছে। 6 মোল HCl। এই বিক্রিয়া লক্ষ্য করে এখানে ডিটেলস দেওয়া আছে। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করতেছে। বিক্রিয়াটা আরেকটু সুন্দরভাবে দেখি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করতেছে। ঠিক আছে, এখানে দেখো, তাই না? তো এই 1 মোলকে প্রশমিত করতে তোমার এখানে অ্যাসিড লাগতেছে 6 মোল। কয় মোল? 6 মোল। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে তোমার অ্যাসিড লাগতেছে 6 মোল। এর জন্য এর অম্লত্ব হবে 6। অম্লত্ব কি হবে? 6। ওকে, ক্লিয়ার? এই তো এর তুল্য সংখ্যা 6, অর্থাৎ ওর অম্লত্ব হবে 6। অ্যালুমিনিয়াম অক্সাইড 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 3 অণু পানি তৈরি করতেছে। শুধু এটা না, এখানে যতগুলো পদার্থ আছে সবগুলোর তুল্য সংখ্যা 6। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো পারবা। এখন এটার মধ্য দিয়ে আমাদের এই পার্টটুকু শেষ, লেকচার 2 এটা শেষ। এখন আমরা কি করব? এই যে 4 নাম্বার অধ্যায় এর বইটা একটু দেখব যে কোন জিনিসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে। ওকে, দেখো পরিবেশ বান্ধব এই জিনিসটা যা গ্রিন কেমিস্ট্রিতে আলোচনা হবে, কি এক কথায় তোমার পরিবেশ সম্পর্কে, যেন পরিবেশ দূষণ কম হয়, তারপরে বর্জ্য পদার্থ কম উৎপাদন হয়, তারপরে কি হয় তোমার উৎপাদ যেটা কাঙ্ক্ষিত পদার্থ সেটা বেশি উৎপাদন হয়, সেই বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করব বা এখানে আমরা খেয়াল রাখব। তারপরে দেখি কি আছে। গ্রিন কেমিস্ট্রি আসতেছে। গ্রিন কেমিস্ট্রি তোমার যেটা বললাম যে তাপ উৎপাদন, এটা হইতেছে তাপ উৎপাদন বিক্রিয়া। এই তো এটা হইতেছে মিথেন, মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতেছে। ওকে, আচ্ছা আসো দেখি। এগুলো হইতেছে তোমার নীতি, 12টা নীতি আছে না? এই নীতিগুলো পড়াইছি না? শুধু এই জিনিসগুলো মনে রাখবা, ভিতরে কি আছে এগুলো হালকা পড়বা, তবে এগুলো মনে রাখার দরকার নাই। ওকে, তারপরে এটা পড়াইছি অ্যাটম ইকোনমি, অনেক সুন্দরভাবে বুঝতেছো আশা করি। আজকের ক্লাসে এগুলো সবই পড়াইছি। এই যে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো পড়বা। হ্যাঁ,
যেমন উভয়মুখী বিক্রিয়া উভয় দিকে হয়, তারপর সম্পূর্ণভাবে হয় না। সম্পূর্ণভাবে কি হয়? একমুখী বিক্রিয়া। তোমার একমুখী যে বিক্রিয়া সেটা সম্পূর্ণভাবে হয়। একমুখী বিক্রিয়া সম্পূর্ণ, একমুখী বিক্রিয়া তোমার সম্পূর্ণভাবে হয়, কিন্তু উভয়মুখী বিক্রিয়া সম্পূর্ণভাবে হয় না। উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থা আসার প্রবণতা আছে। এই জিনিসগুলো, এই চিহ্ন ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসো দেখি। উভয়মুখী বিক্রিয়া হইতেছে যে বিক্রিয়া যদি বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করলে উভয়মুখী বিক্রিয়ার হয় না। রাসায়নিক উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করলে এটার হয় না। তারপরে যদি বদ্ধ পাত্রে না হয় তাহলে উভয়মুখী বিক্রিয়া হবে না। ঠিক আছে, তারপরে বিক্রিয়ার এই যে এই বিজ্ঞানীটা দেখাইছি, তারপরে যেটা আছে এগুলো লাগবে না, এগুলো কোনোটাই লাগবে না। নার্সিং ভর্তি পরীক্ষায় কিছুই আসবে না এখান থেকে। তারপরে আসে এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলোও লাগবে না, একটাও লাগবে না। নার্সিং ভর্তি পরীক্ষা একটাও লাগবে না। আসো চলে আসি এদিকে, আস্তে আস্তে এদিকে দেখলাম বিক্রিয়ার ঘনমাত্রা। শুধু এখানে মনে রাখবা বিক্রিয়ার হার এর বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়ার হার এর বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, এই জিনিসটা এখান থেকে লাগবে। তারপরে চলে আসো, যদি আরও এদিকে আসি, ধনাত্মক প্রভাবক পড়াইছি না আজকের ভিডিওতে। যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে আরও বৃদ্ধি করে তারা ধনাত্মক, আর যারা কি করে কমায় দেয় তারা হইতেছে ঋণাত্মক। তারপরে এই তো আবিষ্ট প্রভাবক, তারপরে প্রভাবক সহায়ক বা প্রমোটর, এগুলো একটু পড়বা। প্রভাবক বিষ, এটা গুরুত্বপূর্ণ যে প্রভাবক বিষের উদাহরণ কোনটি? আর্সেনিক অক্সাইড। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসি, এগুলো লাগবে না, কোনোটাই লাগবে না। এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের বৈশিষ্ট্য এটা একটু দেখবা, এটা একটু দেখবা। সাম্যের স্থায়িত্ব, এগুলো লাগবে না। তারপরে যদি আরও আসি, এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে চাপের প্রভাব। এখানে এই দুইটা মিলে হইতেছে 2 মোল, আর এই দুইটা মিলে হইতেছে দেখো 1 মোল 1 মোল 2 মোল। এখানেও আছে 2 মোল, এখানেও 2, মানে তোমার বিক্রিয়কে 2, বিক্রিয়কে 2 আর উৎপাদে 2, বিক্রিয়কে 2 আর উৎপাদে 2। তাহলে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান। তাহলে যেসব গ্যাসীয় বিক্রিয়ায় উভয় দিকে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাদের চাপের কোনো প্রভাব নাই। এই জিনিসটা বললাম না, যেখানে উৎপাদ এবং বিক্রিয়ার মোল সংখ্যা সমান। উৎপাদ দেখতেছি যে হাইড্রোজেন আছে 1 মোল, আয়োডিন আছে 1 মোল, 1 মোল 1 মোল 2 মোল, এবং হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে 2 মোল। তাহলে এটা সমান সমান না, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে 0, অর্থাৎ চাপের কোনো প্রভাব নাই। এখানে চাপের কোনো প্রভাব নাই। ঠিক আছে, এমন যদি হতো যে তোমার এখানে যে মোল আছে এখানে আলাদা মোল সংখ্যা আছে, কম বা বেশি তাতে সমস্যা নেই, তাহলে চাপের প্রভাব থাকতো। যেহেতু সমান হয়ে গেছে সেহেতু চাপের প্রভাব নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যে কোনো একটা জিনিস দিয়ে বলবে, ধরো যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বললো যে এর চাপের প্রভাব কী, যদি সমান হয়ে যায় তো ওর চাপের প্রভাবই নাই, কমে বাড়ে তো প্রশ্নই আসে না, ওর চাপের প্রভাবই নাই। ওকে, আচ্ছা, এটা লাগবে না, এগুলো লাগবে না। তারপরে যেটা আসি, কেপি কেসি কেপি এর মান 0 বা অসীম হতে পারে না, শুধু এতটুকু মনে রাখবা, কেপি কেসির মান 0 বা অসীম হতে পারে না। ওকে, এখান থেকে আর কোনো জিনিস লাগতেছে না। এই জিনিসগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট হলো, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। এখন নার্সিং যে ভর্তি পরীক্ষা আছে সেগুলো কোথা থেকে কোশ্চেন আসতেছে? পিএইচ সম্পর্কিত, তোমার পিএইচ সম্পর্কিত ম্যাথ, পিএইচ সম্পর্কিত পিএইচ সম্পর্কিত ম্যাথ আসতেছে। যেমন এই যে পিএইচ 2 থেকে পিএইচ 5, এটা করলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু বা কত গুণ কমতেছে বাড়তেছে। ঠিক আছে, এই রিলেটেড ম্যাথগুলো এখানে আসতেছে। কোনটা সবল কোনটা দুর্বল, তো কোনটা সবল দুর্বল, এই জিনিসগুলো এখানে আসতেছে এই অধ্যায় থেকে। তারপরে
তোমার হইতেছে ছোটোখাটো যে ম্যাথগুলো আছে সেগুলো আসতেছে। তোমার বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে হাজারি স্যারের বইয়ে সেগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ না। যেগুলো দেখবা সহজ সহজ জিনিস এবং বিগত সালে বিভিন্ন জায়গায় আসছে শুধু সেগুলো পড়বা, সবগুলো পড়ার দরকার নাই। বারবার বলতেছি, নার্সিং অ্যাডমিশন টেস্টে তোমার কেমিস্ট্রিতে মার্ক আছে 10। এই 10 মার্কের জন্য তোমাকে অধ্যায় পড়তে হবে 10টা চ্যাপ্টার, ঠিক আছে? এই 10টা চ্যাপ্টার পড়তে হবে। ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে আরও 5টা। এই যে 10টা চ্যাপ্টার পড়তে হইতেছে আমাদের কয় মার্কের জন্য? 10 মার্কের জন্য। এর জন্য কোন জিনিসগুলো লাগবে শুধু ওইগুলোই পড়তে হবে। কারণ এখানে যখন বেশি সময় দিবা তোমার বায়োলজি, তোমার হইতেছে যে সাধারণ জ্ঞান, তোমার বাংলা ইংরেজি এগুলো কম পড়া হবে। যখন এগুলো কম পড়া হবে তখন ওই জিনিসগুলোতে মার্ক খারাপ আসবে। তো এই জিনিসগুলো, তখন এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ। তোমার রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা, এটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি তোমার হইতেছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় কি? গুণগত রসায়ন। এখান থেকে অনেক বেশি কোশ্চিন আসে। রাসায়নিক পরিবর্তন এখান থেকে কম কোশ্চিন আসে। জৈব যৌগ থেকে কোশ্চিন আসে, পরিবেশ রসায়ন থেকে কোশ্চিন আসে। কিন্তু পরের যে অধ্যায়গুলো অর্থনৈতিক রসায়ন, এখান থেকে আবার কম কোশ্চিন আসে, ঠিক আছে? তাহলে কোশ্চিন কোথায় থেকে বেশি আসতেছে ওই অধ্যায়গুলো আমরা ডিটেলস পড়বো। আর এই অধ্যায় থেকে যদি কোশ্চিন আসেও তাহলেও তোমার জটিল জটিল ম্যাথ দিবে না, ঠিক আছে? কারণ তোমার নার্সিং অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর নাই, তাহলে তোমার কিন্তু দিবে না। ধরো ওই ম্যাথটা যেটা আসছিল, তোমার একটু বলি যে এই যে এই ম্যাথটা দেখো, যে 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড C3COOH এবং 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট, এই দুইটার একত্রে পিএইচ কত? এই জিনিসটা পিএইচ যদি নির্ণয় করতে চাই আমার ক্যালকুলেটর দরকার। এই জিনিসটা ক্যালকুলেটর দরকার কেন বলতেছি? যদি এটা পিকে দেওয়া থাকতো, কিন্তু এটা যদি মুখস্থ থাকে, ধরো আমরা যে পিকে দিয়ে করলাম তখন যে পিএইচ, এটা পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ তোমার হইতেছে লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড বা অম্লের ঘনমাত্রা, এটা দিয়ে যখন করলাম তখন আমার ক্যালকুলেটর লাগায় নাই, কারণ এটা 4.74 এটা মুখস্থ ছিল। আর লগ পাইছিলাম 0.1 ডিভাইড বাই 0.1, আর লগ অর্থাৎ এই জিনিসটা যদি এখানে নিয়ে আসি তাহলে 4.74 প্লাস লগ 0.1, লগ 0.1 মানে এটার মান আসে লগ 1, আর লগ 1 এর মান হইতেছে আমাদের 0। লগ 1 এর মান 0, অর্থাৎ 4.74 প্লাস 0 ইকুয়াল 4.74। এই জিনিসটা এইভাবে আমরা করতে পারলাম, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা যখন তোমার এই একটা মান দিয়ে দিবে, পিকে যে মান আছে সেগুলো দিয়ে দিবে, তখন এগুলো আবার ক্যালকুলেটর ছাড়া হবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বড় অঙ্ক। তাহলে এই জিনিসগুলো কোথা থেকে আসে? তোমার বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে না, সেখান থেকে এই জিনিসগুলো আসতেছে। তাহলে বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো ভালো করে পড়বো, কিন্তু এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া বেশি বেশি প্র্যাকটিস করা দরকার নেই। কারণ কি এগুলো আসে না, আসলেও খুবই কম, 10 বছরে একটা। তাহলে ওই জিনিস আমি কেন পড়তে যাবো? এর চেয়ে তুমি অন্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় পড়ো, নার্সিং ভর্তি পরীক্ষায় বেশি আসবে। আরেকটা কথা, এখানে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা যখন দিতে যাবা কোনো নেগেটিভ মার্ক নাই, তাহলে যেটা খুশি দাগায় আসবা। এটা যেন 100টা কোশ্চেন যে দাগাইছো এটা যেন ইনশিওর হয়, কারণ তোমার নেগেটিভ মার্ক নাই। নেগেটিভ মার্ক যখন থাকবে না, আমি যে কোনো একটা অ্যান্সার দাগায় আসবো, বুঝতেছো? যখনই দাগাবা লাগিয়ে যেতে পারে। কিন্তু যদি এটা তোমার অন্য ভর্তি পরীক্ষা হইতো তাহলে আমি বলতাম দাগাও না এমনি, কারণ কি তোমার নেগেটিভ মার্ক আছে। তাহলে এই জিনিসগুলো, তাহলে কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার আছে, এর মধ্যে আমাদের কিন্তু পড়ে ফেলছি অলরেডি 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের পড়া শেষ, এবং খুবই যে গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার ছিল সেগুলো কিন্তু আমরা দেখছি। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কী কী ছিল? গুণগত রসায়ন পড়ছি না? গুণগত রসায়ন এটা কিন্তু পড়ছি, গুণগত রসায়ন এটা পড়ছি। তারপরে তোমার হইতেছে যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এটা পড়ছি। তারপরে তোমার আজকে পড়লাম এই তো রাসায়নিক পরিবর্তন, এই জিনিসগুলো কিন্তু পড়া শেষ। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হইতেছে যেই কোশ্চেনগুলো বিগত সালে আসছে, অ্যানালাইসিস করা হয়েছে, ওই কোশ্চেনগুলো সুন্দরভাবে পড়া। এবং আমি বলে দিছি না যে কোন রিলেটেড কোশ্চেনগুলো আসতেছে, দেখো আজকের ক্লাসে সামারি করি।
আজকের ক্লাসে আসো, যে প্রথম থেকে যা যা দেখি যে কোন জিনিসগুলো আমরা পুরো ক্লাস জুড়ে পড়ছি। প্রথমে আমরা এখান থেকে শুরু করছিলাম, এখান থেকে শুরু করার পরে আমরা কি করছি, এখানে দেখছি যে কোন জিনিসগুলো পড়বো। তারপরে আমরা গ্রিন কেমিস্ট্রি পড়ছি, তারপরে আমরা সবুজ রসায়নের নীতিমালা কে দিছে এটা পড়ছি, তারপরে তোমার হইতেছে অ্যাটম ইকোনমি দ্বারা কি বোঝায় এই জিনিসটা দেখছি। অ্যাটম ইকোনমি বোঝার পরে আমরা এখান থেকে দেখছি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি কীভাবে করা যায়। আচ্ছা, তারপরে গ্রিন কেমিস্ট্রি যে 12টা নীতিমালা ছিল সেগুলো পড়ছি। তারপরে ই ফ্যাক্টর কি সেটা বুঝতেছি। ই ফ্যাক্টর আর তোমার গ্রিন অ্যাটমিকের এটার পার্থক্য কি এই জিনিসটা আমরা দেখতেছি। ওকে, এই জিনিসটা দেখার পর আমরা তোমার দেখছিলাম সক্রিয়ণ শক্তি কি। সক্রিয়ণ শক্তি দেখার পরে আমরা এখানে কি দেখছিলাম, যে সক্রিয়ণ শক্তি কিভাবে কমানো যায়। কিভাবে কমানো যায়, তোমার এখানে প্রভাবক ইউজ করে সক্রিয়ণ শক্তিটাকে কি করা যায়, কমানো যায়। তারপরে যেটা দেখলাম আরহেনিয়াস সমীকরণ, তারপর প্রভাবক সম্পর্কে দেখছি। প্রভাবক কিছু আছে হইতেছে যে ধনাত্মক, কিছু আছে ঋণাত্মক, এগুলো দেখছি। এই জিনিসগুলো বলছি যে এই জিনিসগুলো তোমার পড়তে হবে। এই জিনিসগুলো কোনটা কি এগুলো মুখস্থ রাখতে হবে। ধরো প্রভাবক বিষ, এটা বললো যে নিচের কোনটি প্রভাবক বিষ, তখন তোমাকে ওইটা অ্যান্সার করতে হবে, তাহলে ওই জিনিসগুলো লাগবে। ওকে, তারপরে কি পড়ছি, তোমার ধনাত্মক প্রভাবক পড়ছি, ঋণাত্মক প্রভাবক, তারপরে দেখছি এটা, তারপরে দেখছি একমুখী বিক্রিয়া, তারপরে দেখছি উভমুখী বিক্রিয়া, তারপরে তোমার আরও কি দেখছি, ক্লাস তোমার শুধু রিপিট করতেছি যে কোন কোন জিনিসগুলো আজকে পড়ে আসছে। সাম্যাবস্থা, সাম্যাবস্থা জিনিসগুলো দেখতেছি যে যখন উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদক মেলে চাইবে যে সাম্যাবস্থায় বিরাজ করতে, কি চাইবে, যে সাম্যাবস্থায় বিরাজ করতে। তারপরে আমরা দেখছি, দেখো কোন কোশ্চেনগুলো আসতেছে জারণ মান সম্পর্কিত, যে এই জিনিসগুলো সহজ তাই এই জিনিসগুলো বারবার আসতেছে, এগুলো সংকেতগুলো আসতেছে। তারপরে দেখছি যে পিএইচ সম্পর্কিত ম্যাথ, পিএইচ সম্পর্কিত ম্যাথ, পানির বিশুদ্ধ পানির পিএইচ 7, এটা দুর্বল অ্যাসিড, এটাও হইতেছে পিএইচ সম্পর্কিত, অ্যাসিড সম্পর্কিত, বেজ সম্পর্কিত। ঠিক আছে, বিশুদ্ধ পানির পিএইচ 7 এই জিনিসগুলো দেখছি। শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এই জিনিসগুলো আসতেছে। পিএইচ সম্পর্কিত আবার ম্যাথ, পিএইচ। ওকে, তারপরে অর্ধায়ু, অর্ধায়ু নিয়ে আলোচনা করছি। তারপরে তোমার আর কি আছে, এগুলো নিয়ে আলোচনা করার পরে এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে এগুলো সব কিছু নিয়ে আজকের ক্লাসে পড়াইছি। তারপরে ক্লাসটা দেখো যে আমি কিন্তু বলে দিছি যে কোনগুলো পড়তে হবে কোনগুলো হবে না। লাস্টে আইসা দেখো এখান থেকে যদি দেখো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা কিভাবে পরিবর্তন হয় সেগুলো সব কিছু বলছি। তাহলে যেই জিনিসগুলো পড়ানো হয়েছে এর বাইরে যে জিনিসগুলো কঠিন আছে, অনেক টপিক না, কয়েকটা টপিক স্কিপ করা হয়েছে যেগুলো বেশি কঠিন, ওই যেগুলো জীবনে আসে না এবং ওগুলো পড়ারও কোনো দরকার নাই। আশা করি এগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছে যে কোন জিনিসগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বলতেছি, কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, এই জিনিসগুলো আশা করি তোমার কাছে ক্লিয়ার। ওকে, পিএইচ এই জিনিসটা যেন খুবই গুরুত্বপূর্ণ টপিক, এগুলো কিন্তু যেন ভুল না হয়। এই টপিকটা তোমার এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক, বারবার বলতেছি। পিএইচটা মনে রেখো যে কোনটা অ্যাসিডিক বেশি, কোনটা ক্ষারীয় বেশি। ঠিক আছে, কখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়তেছে, কখন কমতেছে, বারবার বললাম আজকের ক্লাসে। যখন হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা তখনই বাড়বে যখন পিএইচ এর মানটা কমে আসবে। যখন পিএইচ এর মানটা বেশি বেড়ে যাবে তখন হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। যখন 7 থাকবে তখন নিউট্রাল পর্যায়ে থাকবে। ওকে, এই জিনিসগুলো। তারপরে এগুলোই ছিল আজকের ক্লাসে তোমাদের আলোচনা। তো তোমরা ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিওতে, আর ঠিকমতো পড়তে থাকো। আর আমরা একদিন দেখব তোমার বিএসসিদের জন্য তোমার এইচএসসির বইয়ের পাশাপাশি এসএসসির বই থেকেও কিছু টপিক পড়া লাগবে। ঠিক আছে, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য এগুলো অনেক জানো, খুবই সহজ জিনিস। তাছাড়াও কি যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা এই টপিকগুলো কোর্সে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আশা করি তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নাও, সুন্দরভাবে পড়াশোনা করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে, আর প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। তুমি যে ক্লাসগুলো করতেছো এরপর নোট করো, না হলে নিজে বই দেখে পড়ো, বা যাই করো, দিন শেষে তোমার নিজের একটা পড়ার টাইম বের করো, নিজে ওই সময়টাতে এগুলো রিভিশন দাও। দেখো যে কোন জিনিসগুলো আসতেছে ওই জিনিসগুলো বারবার পড়ো, বারবার রিভাইজ করো। কোন জিনিসগুলোতে আটকে যাচ্ছ ওই জিনিসগুলো আবার হইতেছে রিভিশন দাও। ওকে, এভাবে নিজের যে ইয়াটা আছে, মানে তোমার যে প্রিপারেশনটা আছে সেটাকে ঝালাই করে নাও এবং ভালো একটা প্রিপারেশন নাও। অ্যাডমিশনে চান্স পাইতে হইলে প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে,
খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত শিখবা, তত দ্রুত অ্যান্সার করা শিখবা। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে স্যার এটাই চাই যে একটা স্টুডেন্ট কত দ্রুত অ্যান্সার করতে পারে বা এই জিনিসগুলো জানে কি না। সব জানার দরকার নাই, তোমার কেমিস্ট্রির প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস জানার দরকার নেই। তোমার জানতে হবে মূল মূল বিষয়গুলো, যে কোন জিনিসগুলো আমার পরীক্ষাতে আসতেছে ওই জিনিসগুলো জানতে হবে, তাহলে ইনাফ। যে জিনিসগুলো আসতেছে না ওগুলো অ্যাডমিশন ফেজে জানার দরকার নাই। তুমি যদি খুবই জানতে চাও অন্য সময় জানো, অ্যাডমিশন সিজনে না। এই সময়টাতে এমনিতেই প্রচুর পড়া, এমনিতেই প্রচুর জিনিস পড়তে হয়, এত টপিক যে ক্লিয়ার করা যায় না। তো নিজে শিখবা ওইটা অন্য সময়, চান্স পাওয়ার পরে, আগে না। এখন যেগুলো আসতেছে এই জিনিসগুলো বারবার পড়তে হবে, বারবার শিখতে হবে। ওকে, তো ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।